1947 সালের 20 জুন ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের এক নিরিবিলি রাতে নিজের ভাড়া করা বাড়িতে বসেছিলেন বেঞ্জামিন বাক্সি সিগাল। মাত্র কয়েক বছর আগেও তিনি ছিলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী মাফিয়াদের একজন। তার স্বপ্ন, তার উচ্চাকাঙ্ক্ষা এবং তার দুঃসাহসিক পরিকল্পনা বদলে দিয়েছিল আমেরিকার বিনোদন জগতের ইতিহাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ জানালা ভেদ করে ছুটে আসে একের পর এক গুলি। মুহূর্তের মধ্যেই ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। মৃত্যু হয় সেই মানুষটির যাকে আজকের লাস ভেগাস নগরীর অন্যতম স্থপতি হিসাবে মনে করা হয়। আরো অবাক করার বিষয় হলো তাকে হত্যা করেছিল কোনো প্রতিদ্বন্দ্বী গ্যাং নয়, বরং নিজেরাই, যাদের সঙ্গে মিলে তিনি এক সময় গড়ে তুলেছিলেন আমেরিকার অপরাধ সাম্রাজ্য। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 20 শতকের গোড়ার দিকে ইতালি থেকে হাজার হাজার অভিবাসী ভালো জীবনের আশায় আমেরিকায় এসেছিলেন। কিন্তু নতুন দেশে এসে তারা দারিদ্র্য, বৈষম্য এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। এই পরিস্থিতির সুযোগ নেয় জিউসেপে মোরেলো নামের এক অপরাধী। বিকৃত হাতের কারণে আন্ডারওয়ার্ল্ডে তিনি পরিচিত ছিলেন দ্য ক্ল হ্যান্ড নামে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সিসিলিয়ান গ্যাং নিউ ইয়র্কে শক্তি বাড়াতে থাকে। তারা চাঁদাবাজি, জুয়া এবং ছোট খাটো চোরাচালানের মাধ্যমে অর্থ উপার্জন করত। রাস্তার গুন্ডারা রাতারাতি কোটিপতি হয়ে গেল। শিকাগোতে আল কাপুনের মতো মাফিয়ারা বিপুল অর্থ উপার্জন করল। নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ল তাদের নেটওয়ার্ক। অর্থের জোরে তারা রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, বিচারক এবং সরকারি কর্মকর্তাদের প্রভাবিত করতে শুরু করে। এই সময় আবির্ভাব ঘটে চার্লস লাকি লুচিয়ানোর। তিনি উপলব্ধি করেছিলেন যে পুরনো ধাঁচের সিসিলিয়ান ডনদের যুগ শেষ হয়ে এসেছে। আধুনিক আমেরিকায় অপরাধ জগৎকেও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো পরিচালনা করতে হবে। জাতিগত বিভাজনের বাইরে গিয়ে তিনি ইহুদি গ্যাংস্টার মায়ার ল্যান্সকি ও বেঞ্জামিন বাক্সি সিগালের সঙ্গে জোট বাঁধেন। লুসিয়ানো ছিলেন সংগঠক, ল্যান্সকি ছিলেন অর্থনৈতিক মস্তিষ্ক, আর বাক্সি ছিলেন দুঃসাহসী মাঠের নেতা। এই ত্রয়ীর হাত ধরেই আমেরিকান মাফিয়া নতুন রূপ পায়। 1930 ও 1931 সালে নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডে দুই প্রবীণ ডন জো মাসেরিয়া ও সালভাতোর মারানজানোর মধ্যে রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই শুরু হয়। ইতিহাসে যা কাস্তে লামারেসে যুদ্ধ নামে পরিচিত। লুসিয়ানো বুঝেছিলেন এই সংঘাত চলতে থাকলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি পরিকল্পিতভাবে দুই নেতাকেই সরিয়ে দেন। এরপর তিনি নিজেকে একচ্ছত্র শাসক ঘোষণা না করে প্রতিষ্ঠা করেন দ্য কমিশন। এটি ছিল অপরাধ জগতের এক ধরনের পরিচালনা পর্ষদ। নিউ ইয়র্কে ভাগ করা হয় 5টি শক্তিশালী পরিবারে: বোনানো, কলম্বো, গ্যাম্বিনো, জেনোভেস এবং লুচেসে। প্রত্যেকের সমান ভোটাধিকার ছিল। এই কাঠামোই পরবর্তী কয়েক দশক আমেরিকান মাফিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। তবে নিয়ম ভাঙলে শাস্তি কার্যকর করার জন্য দরকার ছিল বিশেষ বাহিনী। সেখান থেকেই জন্ম নেয় মার্ডার ইনকর্পোরেটেড। এটি ছিল মাফিয়াদের নিজস্ব মৃত্যুদণ্ড কার্যকরকারী সংগঠন। বিভিন্ন গবেষকের মতে 1930 ও 1940-এর দশকে তারা কয়েকশো থেকে 1000-এরও বেশি মানুষ হত্যা করেছিল। এদিকে মায়ার ল্যান্সকি অপরাধ জগতের আরেক বিপ্লব ঘটান। তিনি মানি লন্ডারিং এর জটিল পদ্ধতি তৈরি করেন। অবৈধ অর্থ প্রথমে ক্যাসিনোতে ঢুকত, এরপর বিদেশি ব্যাংক ও শেল কোম্পানির মাধ্যমে বৈধ বিনিয়োগ হিসাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসত। তার দক্ষতার কারণে FBI বহু বছর চেষ্টা করেও তার বিরুদ্ধে শক্ত মামলা গঠন করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। নিউ ইয়র্ক বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সরকারকে সেই লুচিয়ানোর সাহায্য নিতে হয়, যাকে তারা কারাগারে পাঠিয়েছিল। অপারেশন আন্ডারওয়ার্ল্ড এর মাধ্যমে মাফিয়া নেটওয়ার্ক মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। পরে সিসিলিতে মিত্র বাহিনীর অভিযানের সময়ও স্থানীয় মাফিয়া যোগাযোগ ব্যবহার করা হয় বলে বহু ঐতিহাসিক দাবি করেছেন। যুদ্ধ শেষে লুসিয়ানো কারাগার থেকে মুক্তি পেলেও তাকে আমেরিকায় থাকতে দেওয়া হয়নি। তাকে ইতালিতে নির্বাসিত করা হয়।
অন্যদিকে বাক্সি সিগাল নতুন স্বপ্ন নিয়ে নেভাদার মরুভূমিতে যান। সেখানে তিনি এমন এক নগরীর কল্পনা করেন যা হবে জুয়া, বিনোদন ও বিলাসিতার কেন্দ্র। তার উদ্যোগে নির্মিত হয় ফ্লেমিঙ্গো হোটেল ক্যাসিনো, কিন্তু নির্মাণ ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় কমিশনের সদস্যরা সন্দেহ করতে শুরু করেন যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন। ফ্ল্যামিঙ্গোর উদ্বোধনও প্রত্যাশা মতো সফল হয়নি, ফলে কমিশন সিদ্ধান্ত নেয় বাক্সিকে সরিয়ে দিতে হবে। 1947 সালের 20 জুন তাকে হত্যা করা হয়। অথচ আজকের যে লাস ভেগাস প্রতি বছর কয়েক হাজার কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করে, তার ভিত্তি গড়ে দিয়েছিলেন এই বাক্সি সিগালি। পরবর্তী সময়ে ফ্রাঙ্কো কাস্টেলো রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে মাফিয়ার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু 1950-এর দশক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। মার্কিন সিনেটে সংগঠিত অপরাধ নিয়ে প্রকাশ্য শুনানি শুরু হয়। টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষ প্রথমবারের মতো জানতে পারে কত গভীরভাবে অপরাধী চক্রগুলো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে। 1963 সালে মাফিয়ার সদস্য জোসেফ ভেলাচি নীরবতার শপথ ভেঙে সিনেটের সামনে সাক্ষ্য দেন। তিনি 5 ফ্যামিলি কমিশন হত্যাকাণ্ড এবং মাফিয়ার অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। এরপর 1970 সালে যুক্তরাষ্ট্রে পাস হয় রিকো আইন। এই আইনের মাধ্যমে শুধু ব্যক্তিকে নয়, পুরো অপরাধী সংগঠনকে বিচারের আওতায় আনা সম্ভব হয়। ফলাফল ছিল ভয়াবহ। একে একে 5 ফ্যামিলির শীর্ষ নেতারা কারাগারে যান। ভেঙে পড়তে শুরু করে আমেরিকান মাফিয়ার শক্তিশালী কাঠামো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1962 সালে ইতালিতে মারা যান লাকি লুচিয়ানো। 1973 সালে স্বাভাবিক মৃত্যু হয় ফ্রাঙ্ক কাস্টেলোর। আর 1983 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মায়ার লান্সকি। তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমেরিকান মাফিয়ার সেই কিংবদন্তি প্রজন্ম। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।